কিন্তু আরএস এর কোর্স আবার আলাদা আর কি, কোনো ফিক্সড কোর্স থাকে, ওগুলো নিতে হয়। আচ্ছা, যাই হোক, এই লেকচার 12 পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে একটু লেকচার 13 পড়াশোনা করি আমরা। হ্যাঁ, সেটার পাওয়ার পয়েন্ট স্লাইডটা পাবা আর কি ইয়াতে। ওকে, দেখা তো যাচ্ছে না লেকচার 13? যে এই লেকচার 13 হচ্ছে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস মানে হচ্ছে যে কোনো একটা প্যাথোজেন বা মাইক্রোস্কোপ কিভাবে হচ্ছে ডিজিজ ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, তো এর মধ্যে আমরা যদি ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস বলি, এটা মানে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিসের জিনিসটা অনেক ব্রড আর কি। ওকে, অনেক কিছু ইনক্লুডেড এখানে। তো এই চ্যাপ্টারে আমরা জাস্ট একটা সামারি পড়বো। তোমাদের হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি কোর্স আছে, সেখানে তোমরা আরো ডিটেলস পড়বা আর কি এই প্যাথোজেনেসিসের ব্যাপারটা। ওকে, সো ইন জেনারেল প্যাথোজেনেসিস মানে হচ্ছে যে ধরো একটা প্যাথোজেনিক অর্গানিজম যে ডিজিজ করে, সে কিভাবে আমাদের বডিতে এন্ট্রি করে, তারপর আমাদের বডিতে কি কে কি কি করে, যার মাধ্যমে হচ্ছে আমাদের ডিজিজটা হয়, এবং ফাইনালি আমাদের বডি থেকে বের হয়ে যায়। এই শুরু থেকে শেষ, এন্ট্রি টু এক্সিট, এই সবই হচ্ছে পার্ট অফ দ্য প্যাথোজেনেসিস। ওকে, সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে এই প্যাথোজেনেসিসের ব্যাপারে একটা বেসিক আইডিয়া নিব আর কি। ওকে, ব্রিফলি। ওকে, বেসিক আইডিয়ার আগে হচ্ছে আমাদের কিছু বেসিক ডেফিনিশন জানা দরকার, কারণ যখনই আমরা প্যাথোজেনেসিস নিয়ে কিছু বলবো তখন হচ্ছে কিছু টার্মিনোলজি, কিছু ওয়ার্ড বারবার সামনে চলে আসে। ওকে, সো এই ওয়ার্ডগুলোর মানেটা কি? নাম্বার ওয়ান, প্যাথোজেনেসিটি। So pathogenicity means the ability to cause disease. Then virulence, extent of pathogenicity. এই ভায়োলেন্স শব্দটা প্রায় শোনা যায়। ওকে, এবং এই ভায়োলেন্স দিয়ে বলা হয় যে ধরো ফর এক্সাম্পল বললাম যে ইটস এ ভাইরুলেন্ট ব্যাকটেরিয়া। ওকে, অথবা ধরো ইকোলাইয়ের হচ্ছে অনেকগুলোতে স্ট্রেইন আছে। হ্যাঁ, ইকোলাই ব্যাকটেরিয়াটা, সো আমরা বললাম যে ইকোলাই সব স্ট্রেইন কিন্তু ডিজিজ করতে পারে না। আমরা বলি যে অনেক সময় যে দিস ইজ এ ভাইরুলেন্ট স্ট্রেইন অফ ইকোলাই। ওকে, তারপরে ধরো এই যে করোনা ভাইরাস, হ্যাঁ, করোনা ভাইরাসের কিন্তু অনেকগুলো স্ট্রেইন আছে। হুম, সব স্ট্রেন একই রকমের ডিজিজ করে না। এই যে কোভিড-19, এটা আরেকটা স্ট্রেইন আর কি। এই বাদে হচ্ছে অন্যান্য করোনার কিছু স্ট্রেইন আছে যারা ডিজিজ করে বাট খুবই মাইল্ডার। তো আমরা কিন্তু অনেক সময় বলি যে কোভিড-19 ইজ মোর ভাইরুলেন্ট, ইজ ভেরি ভাইরুলেন্ট। ওকে, সো ভাইরুলেন্স দিয়ে বোঝায় দ্য এক্সটেন্ট অফ প্যাথোজেনিসিটি, যে যত ভাইরুলেন্ট, ওকে, সে তত বেশি ডেঞ্জারাস আর কি। হ্যাঁ, সে তত বেশি প্যাথোজেনিক। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের বডিতে যখন কোনো মাইক্রোবস ঢোকে, সাথে সাথে কি আমাদের বডিতে ডিজিজ হয়? না, আমাদের বডির কিন্তু নিজস্ব ডিফেন্স মেকানিজম আছে, যেটাকে আমরা কি ইমিউনিটি বলি, আমাদের ইমিউন সিস্টেম আছে। সো হোয়েন এভার এ pathogens enter into our body, our immune system try to fight against it, to kill it. Okay, আমাদের ইমিউন সিস্টেম কিন্তু সেটার সাথে কন্টিনিউয়াস ফাইট করতেছে, করে সেটাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। সো ইটস এ ফাইট বিটুইন দ্য প্যাথোজেন অ্যান্ড আওয়ার ইমিউন সিস্টেম। সো যে এতে সে তারপর পরে সেটাই হয়, মানে ধরো যেটা আমাদের ইমিউন সিস্টেম উইন্স দ্য ফাইট, তাহলে হচ্ছে ডিজিজ হবে না। বাট ইফ দ্য প্যাথোজেন উইন্স দ্য ফাইট, মানে প্যাথোজেন যদি আমাদের হোস্ট ডিফেন্সকে ওভারকাম করতে পারে, তাহলে হচ্ছে ডিজিজ হবে। ওকে, সেই জন্য সবার কিন্তু মানে দেখা যায় একই প্যাথোজেন দিয়ে সবারই ডিজিজ হবে না, সবাই এক্সপোজড হলেও সবার ডিজিজ হবে না। আরো কিছু ফ্যাক্টর আছে, একটু পরে আমরা দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আর এই প্যাথোজেনেসিসের সময় কিছু বেসিক ইভেন্টস আছে, বা আমরা সেটাকে বেসিক মেকানিজমও বলতে পারি। হ্যাঁ, এবং এই প্যাথোজেনেসিস গুলোর কিছু স্টেপস আছে আর কি, ইভেন্টস একটার পর একটা ঘটে আর কি। ওকে, সো ইভেন্টস গুলো বেসিক্যালি এই চারটা: এন্ট্রি, অ্যাডহিয়ার, পেনিট্রেট,
and cause damage to cause disease. ওকে, এন্ট্রি মানে হচ্ছে প্যাথোজেনটাকে হোস্টের বডিতে, যদি হিউম্যান প্যাথোজেন হয় তাহলে প্যাথোজেন থেকে হোস্টের এন্ট্রি করতে হবে। ওকে, আচ্ছা, এন্ট্রি করার পর যেটা হচ্ছে তারপর তাকে হচ্ছে অ্যাডহিয়ার করতে হয়। ওকে, so adherence means biochemical interaction between host and pathogen that allow pathogens to stay with the host cell. Okay, so for example ধরো একটা প্যাথোজেন যেটা আমাদের স্টোমাকে ডিজিজ করে আর কি, ইনফেকশন করে, হ্যাঁ। তো প্রথম হচ্ছে সেই প্যাথোজেনটা এন্টার করবে আমাদের বডিতে, করে সে যেহেতু স্টোমাকে ইনফেকশন করে তার কিন্তু স্টোমাক সেলের সাথে অ্যাডহিয়ার করতে হবে। ওকে, যেই যেই প্যাথোজেন অ্যাডহিয়ার করতে পারে না সে আসলে ডিজিজ করতে পারবে না। ওকে, সো প্রথমে তাকে এন্ট্রি নিতে হবে, হোস্টের বডিতে যে ঢুকতে হবে, তারপর তাকে হোস্টের সেলের সাথে অ্যাডহিয়ার করতে হবে। ওকে, তারপরে সে যেটা করবে পেনিট্রেট করবে, মানে হচ্ছে হচ্ছে ইট পেনিট্রেট মিনস এসকেপিং দ্য ডিফেন্স মেকানিজম অফ দ্য হোস্ট অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ওকে, তাকে হোস্টের যে ডিফেন্স মেকানিজমটাকে এসকেপ করতে হবে, হ্যাঁ, করে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই না করলে ডিজিজ হবে না। এখন ধরো বডিতে হচ্ছে 1000টা ব্যাকটেরিয়া গেল, ওকে, সেটাকে মাল্টিপ্লাই করে সংখ্যা বাড়াতে হবে, না সে ডিজিজ করতে পারবে না। ওকে, দেন ফাইনালি সে ড্যামেজ করবে। সো damage is the final effect of pathogen with which we see in the sign and symptoms of disease. এক এক প্যাথোজেন এক একভাবে ড্যামেজ করতে পারে আর কি, ঠিক আছে। সো একটা কমন মেকানিজম আছে যেটা অনেক প্যাথোজেনই করে, সেটা হচ্ছে টক্সিন প্রডিউস করে আর কি, টক্সিন প্রডিউস করে ড্যামেজ করতে পারে। আচ্ছা, যাই হোক, সো এগুলা এন্ট্রি, অ্যাডহারেন্স, পেনিট্রেট, ড্যামেজ, দিস আর দ্য বেসিক ইভেন্টস অর স্টেপস অফ প্যাথোজেনেসিস, হ্যাঁ। সেইটাকে আমরা আবার বেসিক মেকানিজম অফ প্যাথোজেনেসিসও বলি। ওকে, সো মানে কিভাবে প্যাথোজেনেসিস হয়, এটা প্যাথোজেন টু প্যাথোজেন, মানে ডিটেলস, যদি ডিটেলসে গেলে প্যাথোজেন টু প্যাথোজেন এটা কিছুটা ডিফারেন্স, মানে ডিফার করবে আর কি, হ্যাঁ, একই রকম হবে না। হাউএভার এই বেসিক ইভেন্টস গুলো সেম আর কি, হ্যাঁ। সো আচ্ছা, আমরা তাহলে এই বেসিক মেকানিজম বা ইভেন্টগুলো একটু আবার দেখি যে হোয়াট আর দ্য বেসিক স্টেপস অর বেসিক মেকানিজম অফ প্যাথোজেনেসিটি। ওকে, ফার্স্ট হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে বেসিক স্টেপস আর কি, হ্যাঁ। এ infectious dose of microorganisms penetrates the host defense barrier. ওকে, আচ্ছা, আমাদের বডির যে ডিফেন্স ব্যারিয়ার এটা কিন্তু শুধু আমরা মানে অনেকগুলো স্টেপস আছে। তো প্রথম স্টেপ ধরো হচ্ছে যেই প্যাথোজেন আমাদের আই মিন দ্য প্যাথোজেন হুইচ ট্রাই টু এন্টার ইন আওয়ার বডি থ্রু আওয়ার মাউথ, আমাদের মুখের মধ্যে কিন্তু একটা ডিফেন্স আছে আর কি, হ্যাঁ। স্যালাইভায় তৈরি করি আমরা, স্যালাইভাতে এনজাইম থাকে যেটা হচ্ছে হুইচ ক্যান কিল প্যাথোজেন, মেনি ডিফারেন্ট ব্যাকটেরিয়া, many different microbes. Okay. Anyway, the basic steps or mechanism of pathogenicity. First, an infectious dose of microorganisms penetrate the host defensive barrier. Infectious dose মানে হচ্ছে এখন একটা নির্দিষ্ট পরিমাণ, মিনিমাম পরিমাণ মাইক্রো প্যাথোজেনকে হোস্টের বডিতে ঢুকতে হবে আর কি, ঠিক আছে। যে দু একটা হলেই হবে না, তো এই মিনিমাম পরিমাণটা ভ্যারি করে এক এক প্যাথোজেনের জন্য। এই মিনিমাম সংখ্যাটা এক এক রকম, কোনো প্যাথোজেন অনেক বেশি লাগে, কোনো প্যাথোজেন কম হলেও হয়। ওকে, তো মিনিমাম নাম্বার অফ মাইক্রো অর্গানিজমকে হোস্টের ডিফেন্স পেনিট্রেট করে হোস্টের বডিতে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যাওয়ার সময় যে কোনো জায়গা দিয়ে না যে কোনো প্যাথোজেন যেতে পারে না, এই ফিক্সড জায়গা আছে, হ্যাঁ, কিছু ফিক্সড এন্ট্রি পয়েন্ট আছে, এগুলো নিয়ে পরের স্লাইডে বলতেছি। আচ্ছা, যাই হোক, ওকে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, মিনিমাম পরিমাণ মাইক্রো অর্গানিজমস, এই মিনিমাম পরিমাণটাকে আমি ইনফেকশিয়াস ডোজ বলতেছি। মিনিমাম নাম্বার অফ মাইক্রো অর্গানিজমস হোস্টের ডিফেন্সকে পেনিট্রেট করে হোস্টের ভিতরে ঢুকতে হবে। ওকে, দেন মাইক্রো অর্গানিজমস এন্টার দ্য সিরিয়াল স্টেরাইল এনভায়রনমেন্ট অফ দ্য হোস্ট টিস্যু। ওকে, সে ধরো ফর এক্সাম্পল হচ্ছে আমাদের সে লাংয়ে ইনফেকশন করবে, তাহলে হচ্ছে তাকে লাংয়ের টিস্যুর ভেতর ঢুকে যেতে হবে। ওকে, অথবা ওকে, অথবা ধরো অন্য যে কোনো সে ফর এক্সাম্পল কি ধরো হচ্ছে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট আর কি, ইউরিনারি ট্র্যাক্টকে ইনফেকশন করবে, তখন তাকে কি সে ইউরিনারি সিস্টেমে যেতে হবে। ওকে,
মানে যেই সিস্টেমে প্রথমে হচ্ছে প্যাথোজেন হচ্ছে আমাদের বডিতে এন্ট্রি নিবে, তারপর হচ্ছে যেই সিস্টেমে সে সিস্টেম বলতে হচ্ছে আমাদের বডির যে বিভিন্ন সিস্টেম থাকে না, ধরো ইমিউনারি সিস্টেম, স্টোমাক সিস্টেম, তো যেই সিস্টেমে সে ইনফেকশন করবে সেই সিস্টেমে যাবে আর কি। ওকে, দেন তারপর হচ্ছে ওই সিস্টেমের যে স্পেসিফিক টিস্যু গুলাকে সে ইনফেক্ট করে সেই টিস্যু গুলোতে সে যাবে। ওকে, ফার্স্ট হচ্ছে সিস্টেমে যাবে, দেন দে মুভ ইনটু এ স্পেসিফিক টার্গেট টিস্যু। ওকে, দেন এই স্পেসিফিক টার্গেট টিস্যুতে যাওয়ার পরে হেয়ার দে কজ টিস্যু ড্যামেজ লিডিং টু ডিজিজ। যখন তারা হচ্ছে তার টার্গেট টিস্যুতে গেল, তারপর হচ্ছে তারা টিস্যুকে কি করবে, ড্যামেজ করবে, এবং ড্যামেজের ফলেই হচ্ছে ডিজিজটা হবে আর কি। এই যে আমাদের বডিতে যে সাইন এবং সিমটম গুলো দেখা যায় বিভিন্ন ডিজিজের সময়, এই ড্যামেজের কারণে হয় আর কি। ওকে, এবং ফাইনালি ড্যামেজ করার পরে তারা হচ্ছে আমাদের বডি থেকে বের হয়ে যাবে। ওকে, মাইক্রোঅর্গানিজমস লিভ দ্য হোস্ট থ্রু এ পোর্টাল অফ এক্সিট টু ইনফেক্ট অ্যানাদার হোস্ট। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক স্টেপস বা ইভেন্টস প্যাথোজেনিসিটির। ওকে, তো এখন আমরা একটু একটু ডিটেলসে যাই। ফার্স্ট হচ্ছে এ পোর্টাল অফ এন্ট্রি। ডিজিজ হওয়ার জন্য পোর্টাল অফ এন্ট্রি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব মাইক্রোবস সব জায়গা দিয়ে হোস্টের ভিতরে যেতে পারে না। ওকে, মাইক্রোবসদের প্রেফার্ড পোর্টাল অফ এন্ট্রি থাকে, মানে যেখান দিয়ে ঢোকে আর কি। ঠিক আছে, সো আমাদের ইউজুয়ালি হিউম্যান বডিতে পোর্টাল অফ এন্ট্রি 3 ধরনের হয়, যেগুলো দিয়ে মাইক্রোবস হিউম্যান বডিতে ইনফেক্ট করতে পারে, মানে হিউম্যান বডিতে এন্ট্রি নিতে পারে। মিউকাস মেমব্রেন, এই তিন টাইপের পোর্টাল এন্ট্রি, মানে পোর্টাল কি, মিউকাস মেমব্রেন, স্কিন, প্যারেন্টেরাল রুট। ওকে, সো এর মধ্যে মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের বেশ কিছু ট্র্যাক্টে, ধরো রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইউরোজেনিটাল ট্র্যাক্ট, কনজাংটিভা ইন দ্য আই। ওকে, এই জায়গাগুলোতে, যেমন ধরো রেসপিরেটরি ট্র্যাক্ট কি, এই যে আমাদের নেসাল মিউকোসা, এয়ারওয়ে ইপিথেলিয়া, এই যে আমাদের যে যে নিঃশ্বাস নেই না, তো আমাদের বাতাসটা কি নাক দিয়ে ঢোকে, তারপর হচ্ছে একটা নালীর মতো জিনিস, টিউবের মতন জিনিস আছে, সেটার ভিতর দিয়ে তো যায়। যে এই টিউবের ভেতরের দিকে, হ্যাঁ, বাইরের দিকে না, ভেতরের দিকে হচ্ছে মানে যে যেই অংশটা হচ্ছে বাতাসের সংস্পর্শে থাকে, মানে এটার মধ্যে দিয়ে তো বাতাসটা যাচ্ছে, এয়ারটা যাচ্ছে, যেটা আমরা ইনহেল করলাম। সে ভেতরের দিকে যে টিস্যু গুলা থাকে, ওকে, এই ইপিথেলিয়াল সেল থাকে। ওকে, এবং এই ভেতরের দিকে যে লেয়ারটা, সেটাকেই হচ্ছে মিউকাস মেমব্রেন বলা হয় আর কি। ওকে, এই মিউকাস মেমব্রেন শুধু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টেই থাকে না, এটা আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, খাদ্যনালীতে থাকে, ইউরোজেনিটাল ট্র্যাক্টে থাকে। ওকে, চোখের কনজাংটিভাতে থাকে। সেই মিউকাস মেমব্রেন দিয়ে অনেক প্যাথোজেন ঢুকতে পারে আর কি। ওকে, সো ইটস ওয়ান পোর্টাল অফ এন্ট্রি। এটা হচ্ছে স্কিন, স্কিনের মধ্যে দিয়ে ঢুকতে পারে। আচ্ছা, ইউজুয়ালি স্কিন হচ্ছে মানে প্যাথোজেনের জন্য, মাইক্রোবসের জন্য ডিফিকাল্ট স্কিন ভেদ করে শরীরের ভেতরে যাওয়া। ওকে, এটা হাউবার আমাদের স্কিনে তো অনেক ধরনের ড্যামেজ থাকতে পারে, হ্যাঁ, ধরো যে কোনো কাটা আছে, ছেঁড়া আছে। ওকে, সো যে তারপরে ধরো যে হেয়ার ফলিকল, সোয়েট গ্ল্যান্ড, হ্যাঁ, এই যে হেয়ার ফলিকল মানে কি, আমাদের যে পশম থাকে, পশমের গোড়া আর কি, হ্যাঁ, তারপরে সোয়েট গ্ল্যান্ড, গ্রন্থি, হুম, এগুলো দিয়ে হচ্ছে ঢুকতে পারে আর কি প্যাথোজেন। ওকে, আচ্ছা, দেন আরেকটা রুট অফ এন্ট্রি হচ্ছে প্যারেন্টেলাল রুট। আর কি প্যারেন্টেরাল রুট হচ্ছে এই মিউকাস মেমব্রেন আর স্কিন বাদে বাকি যে রুট গুলো আছে, সেটাই প্যারেন্টেরাল রুট। যেমন ধরো পাংচার অর ইনজেকশন, হ্যাঁ, ইনজেকশন দেওয়া হলে কিন্তু এই যে এই জন্য ইনজেকশন দেওয়া হলে সেই জায়গাটা কিন্তু আগে কি করা হয়, হেক্সাজল জাতীয় কোন একটা ডিসইনফেক্টেন্ট দিয়ে কিন্তু আগে জায়গাটা ক্লিন করে নেওয়া হয়, তারপর হচ্ছে ইনজেকশন দেওয়া হয়। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের স্কিনে অলওয়েজ হচ্ছে কি প্রচুর মাইক্রোবস থাকে আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে এই জন্য আগে হচ্ছে এবং ওর সরাসরি যদি ইনজেকশন দিয়ে দেওয়া হয়, পরে দেখা যাবে যে সাথে সাথে স্কিনের কিছু মাইক্রোবস ওই ইনজেকশনের সাইড দিয়ে ঢুকে গেছে বডির ভিতরে। ইট ক্যান বি ডেঞ্জারাস। তো এই জন্য আগে হচ্ছে ইনজেকশন দেওয়ার আগে যেটাকে কি করা হয়, একটু ডিসইনফেক্টেড করে ফেলা হয়, যাতে আশেপাশে ব্যাকটেরিয়াটা না থাকে যেই জায়গায় ইনজেকশনটা দেওয়া হচ্ছে। ওকে, তারপর হচ্ছে বাইটস, এ ধরো পোকামাকড়ের বাইটস হতে পারে, হ্যাঁ, সেটা এনিম্যাল বাইটস হতে পারে।
স্ক্র্যাচেস, সার্জারি, অপারেশন করার মাধ্যমে হতে পারে, স্প্লিটিং অফ স্কিন ডিউ টু সোয়েলিং অর ড্রাইনেস, হ্যাঁ ফেটে যায় স্কিন, কিন্তু অনেক সময় ড্রাই হয়ে গেলে ফেটে যেতে পারে। ওকে, এগুলো হচ্ছে পোর্টাল অফ এন্ট্রি আর কি, যেগুলোর মাধ্যমে প্যাথোজেন আমাদের বডিতে এন্টার করে। আচ্ছা, এখন হচ্ছে এই পোর্টাল অফ এন্ট্রি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেটা একটু আগে বলেছিলাম যে প্যাথোজেন আমাদের বডির কন্ট্যাক্টে আসলেই কিন্তু আমাদের ডিজিজ হবে না, অথবা ধরো প্যাথোজেন আমাদের বডিতে ঢুকলেই হচ্ছে আমাদের ডিজিজ করতে পারবে না। প্রতিটা প্যাথোজেনের প্রেফার্ড পোর্টাল অফ এন্ট্রি আছে, তাকে তার প্রেফার্ড পোর্টাল দিয়ে এন্ট্রি করতে হবে। ওকে, সে ফর এক্সাম্পল ধরো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হ্যাঁ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হচ্ছে নিউমোনিয়া করে। নিউমোনিয়া মানে কি? ইনফেকশন অফ দ্য লাং, লাং এ ইনফেকশন হয়, লাং টিস্যু ড্যামেজ হয় নিউমোনিয়া হলে আর কি। হ্যাঁ, তো এখন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া যদি আমাদের নিউমোনিয়া করতে চায়, তাকে আমাদের বডিতে ঢুকতে হবে রেসপিরেটরি ট্র্যাক দিয়ে, ঠিক আছে? রেসপিরেটরি ট্র্যাক দিয়ে এন্টার করলেই সে হচ্ছে আমাদের লাঙে যেতে পারবে, তারপর সেখানে ডিজিজ নিউমোনিয়া করতে পারবে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া যদি আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক দিয়ে যায়, সে কোনো ডিজিজ করতে পারবে না, হজম হয়ে যাবে আর কি। ওকে, ধরো নাক বন্ধ করে যদি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি গিলে ফেলি, ওকে, সে কিন্তু ডিজিজ করতে পারবে না, কারণ স্টোমাকে গিয়ে সে হজম হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে। ওকে, তারপরে যে সালমোনেলা টাইফি, টাইফয়েড ফিভার করে। সালমোনেলা টাইফি হচ্ছে তার প্রেফার্ড পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে জিআই ট্র্যাক, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক। ওকে, সে কিন্তু আমাদের স্কিন দিয়ে ঢোকে না সালমোনেলা টাইফি। ওকে, তার প্রেফার্ড হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক। ওকে, সো এরকম সব প্যাথোজেনেরই মানে সব মাইক্রোবসকে তার জন্য নির্ধারিত পোর্টাল অফ এন্ট্রি দিয়ে ঢুকতে হবে, নাহলে সে ডিজিজ করতে পারবে না। ওকে, সেই জন্য দেখা যায় কি যে মোস্ট অফ দ্য যে ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোবস আছে, তারা কিন্তু আমাদের বডির ডিফারেন্ট সিস্টেমে ডিজিজ করে। যারা রেসপিরেটরি ট্র্যাক্টে করে তারা রেসপিরেটরি ট্র্যাক্টে করে, যারা হচ্ছে জিআই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল করে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল করে। যাই হোক, এর মানে এই না যে ইটস অলওয়েজ ট্রু। এরকম অনেক মাইক্রোবস আছে যারা হচ্ছে মানে ডিফারেন্ট বডি পার্টও ডিজিজ করতে পারে। ওকে, এটা আসলে মাইক্রোবসটার উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে কি আমাদের বডির যে ডিফারেন্ট সিস্টেম আছে না, ধরো রেসপিরেটরি সিস্টেম, জিআইটি সিস্টেম, মানে এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম বা আদার যে সিস্টেম গুলো আছে, লিভার, লাং, ওকে, এক এক সিস্টেমের এনভায়রনমেন্ট কিন্তু এক এক রকম। এনভায়রনমেন্টের ফিজিওলজিক্যাল এনভায়রনমেন্ট আর কি, তো এক একটার পিএইচ এক এক রকম। ওকে, অক্সিজেন লেভেল এক এক রকম। তো দেখা যায় ধরো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি সে কেন আমাদের রেসপিরেটরি সিস্টেমকে মানে আমাদের ফুসফুসকে ইনফেক্ট করতে পারে, কারণ সে আমাদের ফুসফুসের এনভায়রনমেন্টে বেঁচে থাকতে পারে। সে আমাদের স্টোমাকে কেন করতে পারে না ডিজিজ, কারণ সে আমাদের স্টোমাক এনভায়রনমেন্টে বেঁচে থাকে না। ওকে, এখন ধরো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যদি দুই জায়গায় বেঁচে থাকতে পারতো, মানে আমাদের ওই ফুসফুসেও বেঁচে থাকতে পারে, প্লাস যদি আমাদের আহ পেটেও বেঁচে থাকতে পারে, স্টোমাকেও বেঁচে থাকতে পারতো, তাহলে কিন্তু সে দুই জায়গায় ডিজিজ করতো। ওকে, তো যে প্যাথোজেন এই কাজ করতে পারে, তারা মাল্টিপল অর্গানে ডিজিজ করবে। ওকে, আচ্ছা, দাও ইনফেকশিয়াস ডোজ। এই যে একটু আগে বলছিলাম না যে এই স্লাইডে, যে অ্যান ইনফেকশিয়াস ডোজ অফ মাইক্রো অর্গানিজমস, ডিজিজ করতে গেলে এক ফার্স্ট যে তার পোর্টাল অফ এন্ট্রি দিয়ে ঢুকতে হবে, আর একটা নির্দিষ্ট পরিমাণে হোস্টের বডিতে ঢুকতে হবে। এই সরি, নির্দিষ্ট পরিমাণ বলাটা ভুল হবে, এটা মিনিমাম পরিমাণে, হ্যাঁ, না হলে সে না হোস্টে ডিজিজ করতে পারবে না। ওকে, সো এই জিনিসটাকে যে কি পরিমাণ ঢুকতে হবে, এটাকে আমরা ইনফেকশিয়াস ডোজ এই ওয়ার্ডটা দিয়ে ডিফাইন করি। Okay? এবং ইনফেকশিয়াস ডোজকে প্রকাশ করার একটা ওয়ে আছে, ID50। এই ID50 লিখে আমরা হচ্ছে ইনফেকশিয়াস ডোজকে প্রকাশ করি। মানে ধরো কোনো অর্গানিজমের ID50 ভ্যালুটা দেখে গেস করা যায়
যেটা ID50 ভ্যালু দেখে বলা যায় যে কি পরিমাণ মাইক্রোবস সেটাকে হচ্ছে মানে মাইক্রোবস হোস্টের বডিতে গেলে তারপর ডিজিজটা করতে পারবে। ওকে, মানে ধারণা করা যায় আর কি ID50 ভ্যালু থেকে। আমরা দেখি ID50 ভ্যালু মানে কি। ইনফেকশিয়াস ডোজ 50, এই ভ্যালুটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, মানে এক্সপেরিমেন্ট করে এই ভ্যালুটা হচ্ছে আমরা জানতে পারি। ওকে, সো ID50 means infectious dose for 50% of the test population. আচ্ছা, এটা মানে কি? ইউজুয়ালি এই ভ্যালুগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট করে আমরা পাই। তো এক্সপেরিমেন্ট করা হয় কি, যে ধরো তোমার কাছে একটা প্যাথোজেন আছে, হ্যাঁ, এখন তুমি এটার ID50 ভ্যালুটা বের করতে চাচ্ছ। ওকে, সেই কাজটা যেটা করা হয়, ধরো তুমি হোস্ট নিলা, 100টা হোস্ট নিলা, হ্যাঁ, 100টা হোস্ট নিলা, নিয়ে হচ্ছে 100টা হোস্টকে তুমি হচ্ছে এখন ইনফেক্ট করবা তোমার সেই মাইক্রোবস দিয়ে। এখন যেই পরিমাণ মাইক্রোবস লাগবে, তুমি হোস্ট নিচ্ছ কয়টা, 100টা হোস্ট নিচ্ছ, সো তোমার 50টা হোস্ট এর মধ্যে ইনফেকশন হতে হবে। সো যেই পরিমাণ মাইক্রোবস দিয়ে ইনফেক্ট করলে এই 100টার মধ্যে 50টা হোস্ট ইনফেক্টেড হবে, সেই সংখ্যাটাকে বলা হয় ID50, ইনফেকশিয়াস ডোজ 50। ওকে, তো এখন এই ক্ষেত্রে হচ্ছে ইনফেকশিয়াস ডোজ বের করার জন্য আমরা হিউম্যানকে হোস্ট হিসেবে নিই না, এটা তো আনইথিক্যাল হয়ে যায়। সো এনিম্যাল ইউজ করা হয় আর কি। হ্যাঁ, ধরো মাউস ইউজ করা হয়, র্যাট ইউজ করা হয়, র্যাবিট ইউজ করা হয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ID50। আরেকটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে LD50। LD50 মানে হচ্ছে লিথাল ডোজ ফর 50% অফ দ্য টেস্ট পপুলেশন। মানে ID50-র ক্ষেত্রে কি ছিল, যে যেই পরিমাণ মাইক্রোবস 50% টেস্ট পপুলেশনে ইনফেক্ট করতে পারবে, আর LD50 হচ্ছে 50% টেস্ট পপুলেশনকে মেরে ফেলবে। ওকে, সেটাকে LD50 বলে। সেই LD50টা এটা হচ্ছে গিয়ে ধরো এটা টক্সিনের হয়, আবার সরাসরি মাইক্রোবসেরও হতে পারে। বাট LD50 ভ্যালুটা ওই টক্সিনের জন্য মোর কমনলি ইউজড আর কি। হ্যাঁ, ধরো হচ্ছে ধরো অনেক টক্সিন তো আছে মেরে ফেলে, সো একটা টক্সিনের LD50 ভ্যালু মানে হচ্ছে ওই পরিমাণ টক্সিন 50, যদি মানে 50% টেস্ট পপুলেশনকে মেরে ফেলবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। আর এই এই ভ্যালুগুলা প্যাথোজেন টু প্যাথোজেন বা মাইক্রোবস টু মাইক্রোবস ভ্যারি করে। সে ফর এক্সাম্পল এই ভিব্রিও কলেরা করে, যে এই ব্যাকটেরিয়াটার ID50 হচ্ছে 10⁸ সেল। ওকে, মানে 10⁸ ভিব্রিও কলেরি 50% টেস্ট পপুলেশনকে ইনফেক্ট করতে পারবে। ওকে, আবার অ্যানথ্রাক্সের ID50 হচ্ছে কিন্তু কম অনেক, 5000 to 10,000 স্পোর। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে এই আচ্ছা, এখন ধরো এই যে ID50 হচ্ছে বললো যে 5, ধরো অ্যানথ্রাক্সের ID50 হচ্ছে 5000 to 10,000 স্পোর। ওকে, সেটা তো একটা মানে হচ্ছে আমরা বুঝলাম যে 50% অফ দ্য টেস্ট পপুলেশনকে ইনফেক্ট করবে। ওকে, এটা কিন্তু আরেকটা মানে আছে, এই ধরো এই 5000 থেকে 10,000 স্পোর মানে 10 জন, ধরো 10 জন মানুষ, হ্যাঁ, সবাই হচ্ছে 5000 থেকে 10,000 স্পোর কি করলো, ইনহেল করলো। হ্যাঁ, এই 10 জনের মধ্যে 5 জন অসুস্থ হবে, 5 জন অসুস্থ হবে না। ঠিক আছে, এবং এগুলো সবসময় একটা রেঞ্জ হিসেবে দেওয়া হয় ইউজুয়ালি, কারণ এটা তুমি ফিক্স করতে পারবে না। ইভেন ধরো, কারণ আবার হোস্টের মেকানিজম বা হোস্টের তো ইমিউন সিস্টেম আবার ডিফারেন্ট হয়। হ্যাঁ, এই জন্যই হচ্ছে সবাই না অসুস্থ হবে না। ওকে, ওকে, আচ্ছা, কেউ যদি কিছু না বুঝে থাকো যে কোনো সময় আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তো পোর্টাল অফ এন্ট্রি দেখলাম, তারপরে হচ্ছে এই ID50 LD50ও দেখলাম। নাও লেটস টক অ্যাবাউট ভাইরুলেন্স ফ্যাক্টরস। ভায়োলেন্স, ভায়োলেন্ট এই শব্দগুলো তো আমরা একটু আগে শুনলাম না, হচ্ছে refer করে violence or violent, they refers to the power of a pathogen, I mean how powerful it can cause the disease. Okay,
সো এই যে প্যাথোজেন গুলো, হ্যাঁ, এই যে মাইক্রোবস যে ডিজিজ করে, সব মাইক্রোবস তো ডিজিজ করে না, অনেক মাইক্রোবস আছে ডিজিজ করে না। তারপরে আবার ধরো একই মাইক্রোবসের সবাই তো ডিজিজ করে না। ফর এক্সাম্পল ইকোলাই, সব ইকোলাই তো ডিজিজ করে না, হ্যাঁ? কিছু কিছু ইকোলাই ডিজিজ করে, কিছু ইকোলাই ডিজিজ করে না। ওকে। আবার ধরো করোনা ভাইরাস ইউজুয়ালি ডিজিজ করে আর কি, হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেমকে ইনফেক্ট করে। বাট কিছু করোনা খুব খুব মাইল্ড করে, কিছু হচ্ছে খুব সিভিয়ার ডিজিজ করে। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সব প্যাথোজেনের ক্ষেত্রে এটা ট্রু আর কি, হ্যাঁ, যে একটা প্যাথোজেনের সবাই ডিজিজ করবে না, কিছু স্ট্রেন করে, কিছু করবে না। ওকে। আবার যে স্ট্রেন গুলো ডিজিজ করে তাতে সবার ওই ডিজিজ সিভিয়ারিটিও এক হয় না। কোন স্ট্রেনের ডিজিজ খুব সিভিয়ার হয়, কোন স্ট্রেনের ডিজিজ হচ্ছে লেস সিভিয়ার হয়, খুব মাইল্ড হয়। ওকে। যে এই ভ্যারিয়েন্স গুলো কেন, এই ডিফারেন্স গুলো কেন? কারণ ডিজিজ করতে গেলে প্যাথোজেন গুলোর কিছুই উইপেন লাগে, কিছু অস্ত্র শস্ত্র লাগে। ওকে। তা সবার অস্ত্র শস্ত্র একরকম হয় না, কারো দেখা যায় অস্ত্রই নেই, ওকে, ডিজিজ করে না। কারো হচ্ছে ধরো অস্ত্র আছে কিন্তু কম আছে, কারো একটু বেশি আছে। ওকে। তো এই অস্ত্রগুলোকে আমরা বলি ভাইরুলেন্স ফ্যাক্টর। So virulence factors are those things by which a viral can cause disease to the host. So virulence factors হচ্ছে সেই জিনিসগুলো যে মাধ্যমে করে। ঠিক আছে? ওকে। এখন একটা হোস্টের মানে মাইক্রোবসের বিভিন্ন ধরনের থাকে, হ্যাঁ, এই ভাইরাল ফ্যাক্টর গুলো তাদেরকে কি হেল্প করে ডিজিজ করার ক্ষেত্রে? ওকে, এই হেল্প গুলা করে। সো ভাইরাস ফ্যাক্টরস কি কি হেল্প করে? তো ভাইরাস ফ্যাক্টরস গুলোর মাধ্যমে মাইক্রোবস গুলো কি অ্যাবিলিটি গেইন করে? ওকে, অ্যাডহেরেন্স। ফার্স্ট হচ্ছে অ্যাডহেরেন্স। ওকে। সো ডিজিজ করতে গেলে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে প্যাথোজেনকে হোস্ট সেলের সাথে অ্যাডহেয়ার করতে হবে, অ্যাটাচ হতে হবে। না হলে সে কোনোদিন ডিজিজই করতে পারবে না, কারণ সে ওয়াশ আউট হয়ে যাবে, ভেসে চলে যাবে। ঠিক আছে? ধরো যে ব্যাকটেরিয়া আমাদের স্টোমাককে ইনফেক্ট করতে চায়, তাকে ডেফিনেটলি স্টোমাক সেলে গিয়ে অ্যাডহেয়ার করতে হবে। সে যদি ভেসে চলে যায়, সে কোনোদিন ডিজিজ করতে পারবে না। ওকে। তো ভাইরাস ফ্যাক্টর গুলো প্যাথোজেনকে হোস্ট সেলের সারফেসে অ্যাডহিয়ার করতে হেল্প করে। ওকে। দেন ফ্যাগোসাইটোসিস অ্যাভয়েড করতে হেল্প করে। ফ্যাগোসাইটোসিস মানে কি, যে আমরা আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে না, আমাদের বডির এরকম ইমিউন সিস্টেম হচ্ছে এই হোস্ট সেলগুলোকে তো মেরে ফেলার চেষ্টা করে, সরি, ইমিউন সিস্টেম মেরে ফেলার চেষ্টা করে, হ্যাঁ। ফ্যাগোসাইটোসিস হচ্ছে সেই জিনিস। ওকে। সো এই ফ্যাগোসাইটোসিস অ্যাভয়েড করতে হবে। ফ্যাগোসাইটোসিস অ্যাভয়েড না করতে পারলে প্যাথোজেন ডিজিজ করতে পারবে। তো হোস্টেলের ইমিউনিটিকেও, ডিফেন্স সিস্টেমকে ওভারকাম করতে হবে। ওকে। আচ্ছা। তো এই ভায়োলেন্স ফ্যাক্টর গুলো হেল্প করে ফ্যাগোসাইটিস অ্যাভয়েড করতে আর কি, হ্যাঁ। ডিফারেন্ট একটা তোমার একটা মাইক্রোবসে ডিফারেন্ট টাইপ ফ্যাক্টরস থাকে, ভায়োলেন্স ফ্যাক্টরস থাকে, এবং এক এক ভায়োলেন্স ফ্যাক্টরস এক এক ধরনের হেল্প করে আর কি। কোনো ভায়োলেন্স ফ্যাক্টর হয়তো বা অ্যাডহেরেন্স হেল্প করতেছে, কেউ হচ্ছে ফ্যাগোসাইটোসিস এসকেপ করতে বা অ্যাভয়েড করতে হেল্প করতেছে। ওকে। ওকে। দেন কিছু ভায়োলেন্স ফ্যাক্টর হচ্ছে পেনিট্রেট করতে হেল্প করে আর কি, মানে তাদেরকে তো হোস্ট সেলকে পেনিট্রেট করে হোস্টের টিস্যুর ভিতরে ঢুকে যেতে হবে। ওকে। তো ভায়োলেন্স ফ্যাক্টরস হেল্প টু ডু দ্যাট। তারপর হচ্ছে অনেক মাইক্রোবস কি করে, এনজাইম প্রডিউস করে। ওকে। বিভিন্ন ধরনের এনজাইম প্রডিউস করে, এগুলো হচ্ছে ভায়োলেন্স ফ্যাক্টরস। এই এনজাইম গুলো তাদেরকে অনেক হেল্প করে, ধরো হচ্ছে হোস্ট সেলের মধ্যে স্প্রেড করতে হেল্প করে, হোস্টের ডিফেন্স সিস্টেমকে প্রিভেন্ট করে। ঠিক আছে? তারপর হচ্ছে তারা হোস্ট সেলকে ড্যামেজও করতে পারে। ওকে। অ্যান্ড দেন ভেরি ইম্পর্টেন্ট ভায়োলেন্স ফ্যাক্টরস, টক্সিন। ওকে। সো অনেক মাইক্রোবসই তারা ডিজিজ করে টক্সিন প্রডিউশনের মাধ্যমে। ওকে। সো ধরো ভিব্রিও কলেরি হচ্ছে কলেরা করে, সিভিয়ার ডায়রিয়া, সেটা কিন্তু করে টক্সিন দিয়ে, কলেরা টক্সিন। তার মানে কিন্তু এই না যে ভিব্রিও কলেরি শুধু একটাই ভায়োলেন্স ফ্যাক্টর, তার আদার ভায়োলেন্স ফ্যাক্টরও দরকার এই কাজগুলো করতে, অ্যাডিয়ার করতে, হোস্টের ফ্যাগোসাইটোসিসকে এসকেপ করতে। ঠিক আছে?
ওকে, এখন আমরা হচ্ছে এগুলোর ব্যাপারে আরেকটু ডিটেলস পড়বো, মানে খুব বেশি ডিটেলস না, আরেকটু বেশি ইনফরমেশন জানবো। সো ফার্স্ট হচ্ছে অ্যাডহিয়ারেন্স। ওকে, সো অ্যাডহিয়ারেন্স কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যাডহিয়ারেন্স করতে গেলে, সো কারণ যদি অ্যাডহিয়ার করতে না পারে তারা হচ্ছে ওয়াশ আউট হয়ে যাবে মাইক্রোবস গুলো। ওকে, আচ্ছা, তো এই অ্যাডহিয়ারেন্স করে কিভাবে ব্যাকটেরিয়া, এই মাইক্রোবস গুলো? ওকে, সো বেসিক্যালি তোমার এই মাইক্রোবসে এই অ্যাডহেশনস বা লাইগ্যান্ডস থাকে আর কি তাদের বডিতে, স্পেশালি সার্ফেসে। ধরো ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাকটেরিয়ার তার হাত পা নাই, ঠিক না? সো সে কিভাবে হোস্টের সেলে গিয়ে অ্যাটাচ করবে? ওকে, সো দেখা যায় ব্যাকটেরিয়ার সেল সার্ফেসে, হুম, এখন ধরো একটা ব্যাকটেরিয়া তো অ্যাটাচ যখন করবে তাকে তো সারফেস দিয়ে অ্যাটাচ করতে হবে না, সে তার সারফেস দিয়ে হচ্ছে হোস্টের সারফেসের সাথে অ্যাটাচ করবে। ওকে, সো অ্যাটাচমেন্টের জন্য এই ব্যাকটেরিয়ার সারফেসে, হ্যাঁ, আচ্ছা, এটা ভাইরাসের জন্য সেম, ওকে, সব মাইক্রোবসের জন্য সেম। সো মাইক্রোবসের সারফেস, সেল সারফেসে কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে অ্যাডহেশন বা লাইগেন্ড বলি আমরা, হ্যাঁ। এই অ্যাডহেশন লাইগেন্ড গুলো হচ্ছে তোমার হচ্ছে এই হোস্টের সাথে করতে হবে। তো এই বাইন্ডিং কিন্তু কাইন্ড অফ স্পেসিফিক টাইপ, মানে সব একটা গিয়ে সব সাথে মানে সব মাইক্রোব সব সেল গিয়ে বাইন্ড করতে পারে। ওকে, ওই জিনিসটা স্পেসিফিক আছে। যেমন ধরো যে কোভিড-19 ভাইরাস, কোভিড-19 কিন্তু আমাদের সব সেলে করতে পারে না, সে কিছু স্পেসিফিক সেলেই বাইন্ড করে, এই সেলগুলোতে তার জন্য স্পেসিফিক রিসেপ্টর থাকে, হ্যাঁ, তো এখানে বাইন্ড করতে পারে। সব মাইক্রোবের আর কি। সো একটা মাইক্রোবস আমার বডির সেই সব সেলগুলোই সাথে অ্যাড করতে পারে যে সেলগুলোতে তার জন্য স্পেসিফিক রিসেপ্টর আছে, হ্যাঁ। ওকে, সো ধরো ব্যাকটেরিয়া বডিতে অ্যাকশন বা স্পেসিফিক রিসেপ্টর থাকতে হবে হোস্টেলে, তাহলে তখন ওই সেলটা সে বাইন্ড করতে পারে। ওকে, এখন হচ্ছে এই হোস্টেল এই মাইক্রো বিভিন্ন ধরনের ভাইরাস ফ্যাক্টর আছে, মানে ডিফার ভাইরাস ফ্যাক্টর আইডিয়া আছে করে, যেমন ধরো অনেক ব্যাকটেরিয়া যে ফাইমবি থাকে, ফাইমবি আমরা দেখছিলাম প্রোক্যারিওটিক সেল পড়ছিলাম, সেই ফাইমবি হতে পারে। Okay? তারপরে হচ্ছে আবার ধরো এর হচ্ছে অনেক সময় হোস্ট ডিফেন্সকে অ্যাভয়েড করতে হেল্প করে। তো ধরো ফর এক্সাম্পল কিছু ব্যাকটেরিয়া কি থাকে, ক্যাপসুল থাকে, হ্যাঁ, যে এক্সট্রা সেলুলার লেয়ার থাকে আর কি তার সেওয়ালের বাইরে। ওকে, সো অনেক এই ব্যাকটেরিয়ার এই ক্যাপসুলটা হচ্ছে হোস্ট ফ্যাগোসাইটোসিস স্কেপ বা অ্যাড করতে হেল্প করে। ওকে, যেমন ধরো যে এই ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ক্লিপস্ট্রেলা নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কি, এদের সেল ওয়ালের বাইরে ক্যাপসুলকে এর মাধ্যমে তার হচ্ছে হোস্ট সেলের ডিফেন্সকে অ্যাভয়েড করতে পারে ফ্যাগোসাইটোসিস। এই জিনিসগুলো করতে পারো, হ্যাঁ। আচ্ছা, অ্যাডিয়ারেন্স গেল, তারপর হচ্ছে mechanisms of penetration of host defense. Okay, so many pathogens they secrete enzymes and toxins that contribute to their pathogenicity. মানে এনজাইম প্রডিউস করে, টক্সিন প্রডিউস করে। ওকে, সো এই এনজাইম গুলো হচ্ছে ইম্পর্টেন্ট ভায়োলেন্স ফ্যাক্টরস। ওকে, কারণ অনেক এনজাইমই হচ্ছে তাদের হেল্প করে হোস্ট ডিফেন্স সিস্টেমকে অ্যাভয়েড করার জন্য, হোস্টকে পেনিট্রেট করার জন্য। ওকে, ফর এক্সাম্পল কিছু ব্যাকটেরিয়া মাইক্রোবস আছে যারা কোয়াগুলেজ এনজাইমটা তৈরি করে। কোয়াগুলেজ, হ্যাঁ, এটা হচ্ছে এনজাইম, কোয়াগুলেজ এনজাইম। সো কোয়াগুলেজ এনজাইম কি করে, দে কোয়াগুলেটস ব্লাড, ব্লাডকে ক্লট করে আর কি। ওকে, সো ব্লাডকে ক্লট করলে যে কাজটা হয়, এটা হচ্ছে ইট ক্রিয়েটস এ ব্লকেড ইন হোস্ট সার্কুলেটরি সিস্টেম। হোস্ট সার্কুলেটরি সিস্টেম যদি ব্লক হয়, এটা কিন্তু অনেক প্রবলেম, এটা হোস্টের জন্য ডেডলি। আরেকটা জিনিস হচ্ছে ব্লাড সার্কুলেশন সিস্টেম যদি ব্লক করা যায়, আমাদের বডির যে যে ডিফেন্স ইমিউনিটি, হ্যাঁ, এই যে যে ডিফেন্স যে সেলগুলো আমাদের বডিতে ইমিউনিটিটা দেয়,
ডিফেন্স করে যারা, তারা ব্লাডের মাধ্যমে আমাদের বডিতে সার্কুলেট করে আর কি। ওকে, সো এরকম এই ব্লক করে দিতে পারলে সার্কুলেশন, ইমিউনিটি এমনি উইক হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কিছু প্যাথোজেন আছে কাইনেসেস, এই এনজাইমটা তৈরি করে আর কি। হ্যাঁ, সো কাইনেসেস এনজাইম কি করে, তো ধরো অনেক সময় হচ্ছে একটা প্যাথোজেন আমাদের বডিতে হচ্ছে ঢুকলো আর কি, ঢোকার পরে আমাদের বডি হচ্ছে তাকে হচ্ছে মানে নিউট্রালাইজ করার চেষ্টা করে, মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় অনেক সময় এই রিয়াকশন গুলোর কারণে ক্লট তৈরি হতে পারে, ঠিক আছে, ফাইব্রিন ক্লট। সো কিছু ব্যাকটেরিয়া আছে তারা এই কাইনেজ এনজাইম তৈরি করে, যে এনজাইমটা হচ্ছে ক্লট গুলাকে, ফাইব্রিন ক্লট গুলাকে ভেঙে ফেলে আর কি। হ্যাঁ, তো যখন ভেঙে ফেলে তখন তারা ওখান থেকে রিলিজ হয়ে যায়, গিয়ে তারপর সারা বডিতে স্প্রেড করতে পারে। ওকে, তো হেমোলাইসিস, another enzyme produced by several microbes. Hemolysis lyse the red blood cell, okay, and release nutrient for pathogen. হ্যাঁ, ধরো প্যাথোজেন তো খেয়ে পরে বাঁচতে হবে। ওকে, ওকে, এটা হচ্ছে কিছু, জাস্ট অনলি কিছু মানে কথা বলেছে যেগুলো হচ্ছে পোস্ট ডিফেন্সকে পেনিট্রেট করতে হেল্প করে আর কি। হ্যাঁ, আরো আরো আদার ভাইলেন্স ফ্যাক্টরও আছে। ওকে, ফাইনালি ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং, টক্সিন। মানে সবই তো গেল, অ্যাডহিয়ার করলো, তারা হচ্ছে পোস্ট ডিফেন্সকে অ্যাভয়েড করলো। ওকে, বাট ফাইনালি many microbes they cause the disease by producing toxin. Okay, the toxin gula, I mean the toxins which are produced by microbes, they are two types, they can be two types, endotoxin or exotoxins. Okay, আচ্ছা, এর মধ্যে এক্সোটক্সিন হচ্ছে মাইক্রোবস গুলা এই টক্সিনটা তৈরি করে। হ্যাঁ, তৈরি করার পরে তারা এটাকে সিক্রেট করে, মানে সেলের ভেতরে তৈরি করে টক্সিনটাকে রিলিজ করে দেয় বডি থেকে। তারপর টক্সিন গিয়ে হচ্ছে যা করার করে আর কি, মানে যে ড্যামেজটা করার করে। আর এন্ডোটক্সিন হচ্ছে, এন্ডোটক্সিন গুলো এই মাইক্রোবসের সেলের ভিতরেই তৈরি হয় এবং সেখানেই থাকে। হ্যাঁ, এই মানে এন্ডোটক্সিন কিন্তু সেল থেকে রিলিজ হয় না কখনো বাইরে, শুধু তখনই রিলিজ হয় যখন সেলটা ডিসরাপ্ট হয়, সেল লাইসিস হয় আর কি। ওকে, সে এক্সোটক্সিন সেলের ভিতরে প্রডিউস হওয়ার পরে সেল হচ্ছে এটাকে রিলিজ করে দেয়। হ্যাঁ, এক্সোটক্সিন। আর এন্ডোটক্সিন হচ্ছে বেসিক্যালি না, এন্ডোটক্সিন গুলো হচ্ছে ধরো যেই ব্যাকটেরিয়া গুলো এন্ডোটক্সিন তৈরি করে, তো এটা হচ্ছে তাদের পার্টি আর কি। হ্যাঁ, সো যখন সেই ব্যাকটেরিয়া ইনটেক্ট থাকে তখন এন্ডোটক্সিন রিলিজ হয় না, কিন্তু যদি এই ব্যাকটেরিয়া গুলো কোনোভাবে লাইসিস হয় তখন হচ্ছে এন্ডোটক্সিনটা রিলিজ হয়। ওকে, ওকে, আচ্ছা, তো টক্সিন রিলেটেড দুইটা টার্মিনোলজি, একটা হচ্ছে টক্সিজেনিসিটি। টক্সিজেনিসিটি হচ্ছে অ্যাবিলিটি টু প্রডিউস এ টক্সিন। যেই মাইক্রোব যত, যেই মাইক্রোবসের টক্সিজেনিসিটি যত বেশি সে তত বেশি টক্সিন প্রডিউস করে। হ্যাঁ, দেন অ্যানাদার টার্ম ইজ টক্সেমিয়া, প্রেজেন্স অফ টক্সিন ইন হোস্ট ব্লাড। ওকে, আচ্ছা, কিছু ওয়ার্ড আছে যেমন ধরো ব্যাকটেরিমিয়া, নাম শুনছো কখনো এই ওয়ার্ডটার, ব্যাকটেরিমিয়া? No, sir. ওকে, কোনো অসুবিধা নাই। এই ডক্টররা এই টার্মগুলো ইউজ করে আর কি। হ্যাঁ, মানে পেশেন্টস এর ডিজিজ ডায়াগনোসিসের সময় এই টার্মগুলো ইউজ হয়। ধরো ব্যাকটেরিমিয়া, টক্সিমিয়া, এর মানে হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া মানে হচ্ছে পেশেন্টস এর ব্লাডে ব্যাকটেরিয়া আছে, টক্সিমিয়া মানে হচ্ছে পেশেন্টস এর ব্লাডে টক্সিন আছে আর কি। হ্যাঁ, এগুলা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার, ব্যাকটেরিয়ামিয়া, টক্সিমিয়া। ব্লাড হচ্ছে স্টেরাইল, কিন্তু আমাদের বডির বেশ কিছু বডি ফ্লুইড স্টেরাইল, ব্লাড স্টেরাইল, ইউরিন স্টেরাইল। ওকে, এখন ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়া থাকা মানেই ডেঞ্জার, ব্লাডে তো ব্যাকটেরিয়া থাকার কথা না, ব্লাডে ব্যাকটেরিয়া করে কি। ওকে, আর যখনই একবার ব্লাডে ব্যাকটেরিয়া চলে যাবে, এই ব্যাকটেরিয়া খুব দ্রুত আমাদের সারা বডিতে হচ্ছে স্প্রেড করে, প্লাস হচ্ছে ব্লাড ব্যাকটেরিয়ার জন্য খুবই ভালো খাবার আর কি। ওকে, মেনি ব্যাকটেরিয়া দে লাভ ব্লাড এজ এ ফুড। সো এটা ডেঞ্জারাস, যদি ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়া চলে যায় এটা খুবই ডেঞ্জারাস আর কি।
পেশেন্টের কন্ডিশন খুব দ্রুত ডেটেরিওরেট করবে, খুব দ্রুত খারাপ হয়ে যাবে আর কি। এটাও কিন্তু খারাপ। ব্লাডে টক্সিন থাকা মানে কিন্তু সেই টক্সিন খুব দ্রুত সারা বডিতে সার্কুলেট করবে। ওকে, এন্ড অনেক টক্সিন আসে সরাসরি ব্লাড সেলকেই ড্যামেজ করতে পারে। এনিওয়ে, সো টক্সিমিয়া মিন্স প্রেজেন্স অফ টক্সিন ইন দ্য হোস্টস ব্লাড। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই দুইটা টক্সিন নিয়ে একটু ডিটেলস পড়ি আর কি, এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন। ফার্স্ট হচ্ছে এক্সোটক্সিন। সো আমরা অলরেডি জানি যে এক্সোটক্সিন কি। এক্সোটক্সিন হচ্ছে এই যেই মাইক্রোবস গুলো এক্সোটক্সিন করে, তারা হচ্ছে সেলের ভেতরে এক্সোটক্সিনটা তৈরি করে হচ্ছে সেল থেকে রিলিজ করে দেয়। ওকে, সো দেখা যায় মোস্টলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে এক্সোটক্সিন করে। হ্যাঁ, এই যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো জেনারেল ক্লাসিফিকেশন। সো এই এক্সোটক্সিনস বেশিরভাগই প্রডিউস হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে আর কি। কিছু গ্রাম নেগেটিভ এক্সোটক্সিন প্রডিউস করে, বাট মোস্টলি দে আর প্রডিউস বাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ওকে ওকে, আর এই যে টক্সিন কিন্তু প্রোটিন, হ্যাঁ, বেসিক্যালি না এনজাইম টক্সিন সবই এগুলো প্রোটিনই আর কি। ওকে, সো টক্সিনস আর অলসো প্রোটিনস। ওকে, আর হচ্ছে এই ব্যাকটেরিয়া যে টক্সিন প্রডিউস করে এক্সোটক্সিন, আমাদের আচ্ছা যে কোনো সেল, হ্যাঁ, এটা হিউম্যান সেল হোক আর ব্যাকটেরিয়াল সেল হোক, এই সেল যাই করে না কেন, যাই তৈরি করে না কেন, সব ইনফরমেশনই কই থাকে, ডিএনএ তে থাকে, জিনের মধ্যে, রাইট? সো এই যে ব্যাকটেরিয়াগুলো যে টক্সিন প্রডিউস করে, সে টক্সিন প্রডিউস করার জন্য জিনটা, সেটা হচ্ছে বেসিক্যালি প্লাজমিড আকারে থাকে আর কি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা প্লাজমিড আকারে থাকে। ওকে, মানে তার জিনোমিক ডিএনএতে থাকে না, প্লাজমিডে থাকে। এই ব্যাকটেরিয়ার এই বৈশিষ্ট্যটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, যেহেতু ব্যাকটেরিয়ার দুই ধরনের জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, রাইট? তার মধ্যে হচ্ছে এই প্লাজমিড থাকে, আবার জিনোম থাকে আর কি, ক্রোমোজোমাল ডিএনএ থাকে। এটা একটা প্রবলেমও। ধরো একটা ব্যাকটেরিয়া, সে হচ্ছে ইনোসেন্ট ব্যাকটেরিয়া, টক্সিন টক্সিন প্রডিউস করে না, সে কিন্তু থিওরিটিক্যালি তার পক্ষে পসিবল যে এরকম একটা প্লাজমিড ইনটেক করা যেটার মধ্যে টক্সিন প্রডিউসিং জিন আছে, তখন সে কিন্তু টক্সিন প্রডিউস করা শুরু করে দিবে। ওকে, যাই হোক, আচ্ছা, এক্সোটক্সিন, এক্সোটক্সিনের ব্যাপারে কিছু খুচরা ইনফরমেশন। মোস্টলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এক্সোটক্সিন প্রডিউস করে। ওকে, এন্ড এই টক্সিন গুলো বেসিক্যালি দিজ আর বাই প্রোডাক্টস অফ গ্রোয়িং সেল, মানে এই সেলগুলো যখন গ্রো করে তখন তাদের মেটাবলিজমের বাই প্রোডাক্ট হিসাবে টক্সিন প্রডিউস হয়। টক্সিনস আর প্রোটিন, তার হচ্ছে প্রোটিন, ওয়াটার সলিউবল। এক্সোটক্সিনস ইউজুয়ালি ফিভার হয় না, মানে এক্সোটক্সিনের ফলে জ্বর আসে না আর কি। হ্যাঁ, এবং আমরা এই টক্সিন গুলাকে নিউট্রালাইজ করতে পারি অ্যান্টিটক্সিন দিয়ে। ঠিক আছে, নিউট্রালাইজ মানে হচ্ছে ওই টক্সিনটাকে কি করে ফেলা, নিউট্রাল করে ফেলা, ইনএফেক্টিভ করে ফেলা। ওকে, এন্ড ইউজুয়ালি এই এক্সোটক্সিনের LD50 ভ্যালু, মানে লিথাল ডোজ, খুবই কম হয়, খুবই ছোট হয়। তার মানে মোস্ট অফ দ্য এক্সোটক্সিনস দে আর ভেরি ডেঞ্জারাস, ভেরি পাওয়ারফুল। সো ধরো ফর এক্সাম্পল ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটা হচ্ছে বোটুলিনাম টক্সিন তৈরি করে। ওকে, সো 1 মিলিগ্রাম অফ বোটুলিনাম টক্সিন ক্যান কিল 1 মিলিয়ন গিনি পিগস। চিন্তা করো, 1 মিলিগ্রাম, কটু, খুবই কম, মিলিগ্রাম, হ্যাঁ, গ্রামও না, 1 মিলিগ্রাম ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন, এটা বোটুলিনাম টক্সিন বলা হয় আর কি। হ্যাঁ, এই 1 মিলিগ্রাম টক্সিন 1 মিলিয়ন মানে 10 লাখ, 1 মিলিয়ন গিনিপিগ কে মেরে ফেলতে পারে। কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। ওকে, যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন খুবই মানে ডেঞ্জারাস টক্সিন আর কি। আচ্ছা, যাই হোক, এটা এক্সোটক্সিন গেল। এই এক্সোটক্সিনের টাইপস আছে আর কি। হ্যাঁ, এক্সোটক্সিন টাইপ কয় টাইপের হয়? 3 টাইপের হয় বেসিক্যালি। সেই একটা হচ্ছে এই এক লেখাটা উঠে গেছে, ঠিক করে। ওকে, সো এক্সোটক্সিনস হচ্ছে বেসিক্যালি 3 টাইপ হয়: সাইটোটক্সিনস, নিউরোটক্সিন, এন্টারোটক্সিনস। ওকে, সো এই নামকরণগুলো করা হয়েছে বেসিক্যালি তাদের অ্যাক্টিভিটির উপর বেস করে। যেমন ধরো সাইটোটক্সিনস কি করে, দে কিল অ্যান্ড ডিস্ট্রয়স দ্য টার্গেট হোস্ট সেলস কমপ্লিটলি।
মানে এই টক্সিন গুলো হোস্ট সেলের মানে টার্গেট হোস্ট সেলের সব যে কোনো সেলকে যে কোনো টক্সিন ইফেক্ট করে না। হ্যাঁ, টক্সিন গুলো তার জন্য স্পেসিফিক কিছু সেল আছে, সেই সেলগুলোকে ইফেক্ট করে। বা যারা সাইটোটক্সিন গুলা ওই যে সেলগুলোকে তারা তাদের টার্গেটেড সেলকে একদম মেরে ফেলে আর কি। হ্যাঁ, কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলে। ফর এক্সাম্পল শিগেলা ডিসেন্ট্রি, ওকে, ইট কজ ব্লাডি ডায়রিয়া ডিউ টু ডিস্ট্রাকশন অফ লুমিনাল ইপিথেলিয়াল অ্যান্ড বেজাল সেল। তো শিগেলা ডিসেন্ট্রি এটা হচ্ছে এই ব্যাকটেরিয়াটা শিগা টক্সিন তৈরি করে এবং সেই শিগা টক্সিন হচ্ছে ডায়রিয়া করে। তো এটা হচ্ছে আমাদের পেটের মধ্যে যে ইপিথেলিয়াল সেল আছে এবং ব্যাসাল সেল আছে এই সেলগুলোকে ইনফেক্ট করে এবং একদম ডিস্ট্রয় করে ফেলে শিগা টক্সিনটা। এই জন্য এটা একটা সাইটোটক্সিন। নিউরোটক্সিন নাম থেকে বোঝা যায় ইন্টারফেয়ার উইথ নর্মাল নার্ভ ইম্পালসেস, আমাদের নিউরন সিস্টেমের সাথে ঝামেলা করে আর কি নিউরোটক্সিন গুলো। এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি, এই ব্যাকটেরিয়াটা টিটানাস টক্সিন প্রডিউস করে। ওকে, টিটানাস টক্সিন বাইন্ডস ইরিভার্সিবলি উইথ neuromuscular junction and maintains the muscles in continuous contraction. ওকে, স্প্যাস্টিক প্যারালাইসিস, টিটানাস হচ্ছে প্যারালাইসিস করতে পারে কিন্তু কারণ হচ্ছে তারা আমাদের নিউরনকে এফেক্ট করে আর কি। ওকে, এই যে তারপর হচ্ছে সাইটো গেল, নিউরো গেল, এন্টারোটক্সিন। এন্টারোটক্সিন গুলো হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্ট মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে ইনফেক্ট করে আর কি। ওকে, যেমন ধরো কলেরা, ভিব্রিও কলেরি, সে হচ্ছে কলেরা টক্সিন প্রডিউস করে। কলেরা টক্সিনকে সিটিএক্সও বলা হয় আর কি। হ্যাঁ, কলেরা টক্সিন হচ্ছে একটা ইন্টারোটক্সিন। ওকে, ওকে, আচ্ছা, আর অনেক টক্সিন কিন্তু এই ডিফারেন্ট সাব ইউনিট থাকে। হ্যাঁ, যেমন ধরো কলেরা টক্সিন, এর কিন্তু দুইটা সাব ইউনিট আছে, এ আর বি সাব ইউনিট। এছাড়া কলেরা টক্সিনের এই জিনিসটা তো আমরা অলরেডি জানি, জানি না? ইয়া, আমরা হচ্ছে কলেরা টক্সিনের এটা অলরেডি জানি আর কি। ওকে, একটা এ আর একটা হচ্ছে বি সাব ইউনিট থাকে, এর মধ্যে হচ্ছে বি সাব ইউনিটটা হচ্ছে বাইন্ডিং এ হেল্প করে, তারপর বি সাব ইউনিটটা বাইরে থাকে, এ সাব ইউনিটটা ঢুকে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা দেখছি। জাস্ট যে ইনফরমেশনটা অ্যাড করতে চাচ্ছি যে তোমার যে এবি টক্সিন গুলো, এই যাদের দুইটা সাব ইউনিট থাকে তাদের এবি টক্সিন বলে। তো কলেরা টক্সিন একটা এবি টক্সিন, সেই দুইটা সাইটের ইউজুয়ালি কাজ হয় আর কি। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্টিভ সাব ইউনিট হয় যে হচ্ছে আলটিমেট কজটা করে, আর একটা হচ্ছে বাইন্ডিং এ হেল্প করে। তো কলেরা টক্সিনের ক্ষেত্রে হচ্ছে বি বি সাব ইউনিটটা বাইন্ড করে, বাইন্ড করার পর বাইরে থাকে, শুধু এটা ভেতরে ঢুকে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এই এন্ট্রিটা একটু ডিফারেন্ট ভাবে হতে পারে অনেক সময়। ডিফারেন্ট ভাবে কি হয়, অনেক সময় যেটা হয় যে তোমার বি সাব ইউনিটটা বাইন্ড করে, হ্যাঁ, বাইন্ড করার পরে এই পুরাটা পুরোটা হচ্ছে সেলের ভিতরে, হোস্ট সেলের ভিতরে, হ্যাঁ, এন্ডোসাইটোসিসের মাধ্যমে গিয়ে বিটা হচ্ছে লাইজড হয়ে যায়। বাট এটা আলটিমেটলি এটাই থাকে। হ্যাঁ, মানে কলেরা একটা এবিটক্সিন, বাট সেই ক্ষেত্রে বিটা কখনো সেলের ভেতরেই যায় না, বি সাব ইউনিটটা অল টাইম বাইরেই থাকে, শুধু এটা যায়। আবার কিছু এবিটক্সিন আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই পুরোটাই মানে অ্যাটাচমেন্টের পরে পুরো টক্সিনটাই সেলের ভেতরে চলে যায়, হোস্ট সেলের ভেতরে। এই প্রসেসটাকে এন্ডোসাইটোসিস বলে। যাওয়ার পরে তারপর হচ্ছে ডিসোসিয়েশনের মধ্যে এ আর বি আলাদা হয়ে যায়, তারপর হচ্ছে বি আইদার বি হচ্ছে লাইসিস হয়ে যায় অথবা সেল থেকে বের হয়ে যায়, আর এ সাব ইউনিটটা সেই হচ্ছে ড্যামেজটা করে আর কি। ওকে, আচ্ছা, এটা তো আমরা দেখছি। ওকে, আজকে আরো 5-6 মিনিট লাগবে আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এন্টারোটক্সিন গেল, এরপর হচ্ছে এন্ডোটক্সিন। ওকে, এন্ডোটক্সিন কি? এগুলো হচ্ছে দিজ আর পার্ট অফ দ্য সেলস বডি স্ট্রাকচার। যেমন ধরো এই যে এলপিএস, লিপোপলিস্যাকারাইডের কথা মনে আছে না? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার। জি স্যার। ওকে, এই লিপোপলিস্যাকারাইড কিন্তু হচ্ছে একটা এন্ডোটক্সিন আর কি। ওকে, সেই লিপোপলিস্যাকারাইড বা এলপিএস তো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালেরই পার্ট আর কি। ওকে, যেটাকে অনেক সময় লিপিড এও বলা হয়। সো এইটাই একটা না এন্ডোটক্সিন। সো যখন এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইনট্যাক্ট অবস্থায় আছে তখন কিন্তু মানে
এই তখন কি, তখন তো সে তো সেলের বডিতেই আছে, সো তখন সে আর কাজ করতে পারে না। বাট যখন এই গ্রাম সেল নেগেটিভ সেলগুলো রাপচার হয়ে যায়, তখন হচ্ছে এলপিএসটা রিলিজ হয় এবং এটা হচ্ছে তখন টক্সিন হিসেবে কাজ করে। হ্যাঁ, এই জন্য এগুলোকে এন্ডোটক্সিন বলা হয়। সো এন্ডোটক্সিন যখন হচ্ছে আমরা, আই মিন ইফ উই গেট ইনফেক্টেড বাই এন্ডোটক্সিন, এন্ডোটক্সিন হচ্ছে ইউজুয়ালি এই ধরনের সিমটম গুলো করে, ডিজিজ সিমটম, ফিভার, জ্বর, উইকনেস, দুর্বলতা অ্যান্ড শক। ঠিক আছে, এবং শক হলে উই ক্যান ডাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু দেখি যে এই সিমটম গুলো কেন হয়, কেন কিভাবে এন্ডোটক্সিন জ্বর, উইকনেস বা শক করতে পারে। ওকে, ফিভার হয় কারণ হচ্ছে, আচ্ছা, when the endotoxigenic bacteria are phagocytized, এই এন্ডোটক্সিন প্রডিউসিং ব্যাকটেরিয়া গুলো লাইসিস হয়ে যায়। সো লাইসিসের ফলে দ্য এলপিএস ইজ রিলিজড, এলপিএসটা বের হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন হচ্ছে দ্য ফ্যাগোসাইটস প্রডিউস দিস থিংস, ইন্টারলিউকিন 1 ইন রেসপন্স টু দ্য এলপিএস, মানে যখন হচ্ছে এলপিএসটা রিলিজ হলো তখন হচ্ছে ফ্যাগোসাইটিক সেলগুলা ইন্টারলিউকিন 1 নামে একটা জিনিস তৈরি করে আর কি। ওকে, and this interleukin comes to the blood stream and goes to the hypothalamus of the brain। হ্যাঁ, আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে যায় এবং তখন হাইপোথ্যালামাসে যাওয়ার পর ব্রেন কি করে, দ্য ব্রেন গেটস এ সিগন্যাল টু প্রডিউস এক্সেস হিট বাই অ্যাক্সিলারেটিং মেটাবলিজম। হ্যাঁ, হিট প্রডিউস করে যখন সিগন্যাল দেয় যে মেটাবলিজম বাড়াতে হবে আর কি। সো এই মেটাবলিজম বাড়াতে গেলে তখন এমনিতে হিট প্রডিউস শুরু হয়ে যায়। হ্যাঁ, তো হিট প্রডিউসের মেকানিজম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনস আছে আমাদের। ওকে, এই প্রোস্টাগ্ল্যান্ডিনস কেমিক্যালটা ইট গেট রিলিজ ফ্রম দ্য ব্রেন। ওকে, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে আমাদের বডিতে অনেক ধরনের কাজ করে। ওকে, তার হচ্ছে আমাদের বডিতে হচ্ছে ধরো এই যে ফিভার করে, বেশ কিছু মেটাবলিজমের রেট বাড়ায় দেয়। ওকে, সো এই জন্যই বেসিক্যালি জ্বরটা হয় আর কি। ওকে, কারণ হচ্ছে এলপিএস যখনই রিলিজ হয়, এলপিএস হচ্ছে এই ইন্টারলিউকিন 1 কে রিলিজ করে। মানে এলপিএস রিলিজ হলেই ফ্যাগোসাইটিক সেলগুলো ইন্টারলিউকিন 1টা প্রডিউস করে আর কি। এই ইন্টারলিউকিন 1টা আমাদের ব্রেনে যায়, ব্রেনে গিয়ে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের রিলিজড করে আর কি। ওকে, I mean when the interleukin 1 get into our brain, it causes the release of prostaglandins, and these prostaglandins cause the increase of heat in our body, and this is fever, right? So এই জন্যই হচ্ছে এন্ডোটক্সিন দিয়ে ইনফেক্টেড হলে জ্বর হয় আর কি। ওকে, আচ্ছা এখন আমরা উইকনেস কেন হয়। So the LPS they often causes blood to clot in a small particle. Okay, so which obstructs oxygenation in major tissues causing inability to function and weakness। মানে অনেক এন্ডোটক্সিনই আছে যারা হচ্ছে করে ফেলে। আর যদি ব্লাড ক্লট হয়ে যায় আমাদের বডিতে, আমাদের বডির টিস্যুগুলোতে ঠিক মতো অক্সিজেন পাবে না, কারণ অক্সিজেন হচ্ছে ব্লাডের মাধ্যমে সার্কুলেট করে। এই অক্সিজেন না পাওয়ার কারণে আমরা দুর্বল, উই ফিল উইক। আচ্ছা, ফাইনালি শক, কিভাবে শক হয়। শক কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা কিন্তু প্রায় বলি যে যে শক, দ্য পেশেন্ট ডাই অফ শক। ওকে, আসলে শক মানে কি আমরা এটা একটু দেখি। হ্যাঁ, তো শক মিনস লস অফ ব্লাড প্রেশার দ্যাট ক্যান লিড টু অর্গান ফেইলার। ওকে, মানে ধরো হঠাৎ করে যদি আমাদের বডির ব্লাড প্রেশার কমে যায়, তো ব্লাড প্রেশার হঠাৎ করে কমে গেলে কিন্তু আমাদের অনেক অর্গান কাজ বন্ধ করে দিতে পারে। এইটা কি হচ্ছে অর্গান ফেইলার বলা হয়। অর্গান ফেইলার মানে অর্গান কাজ করা বন্ধ করে দেওয়া। ওকে, এবং হঠাৎ ব্লাড প্রেশার গেলে অর্গান কাজ করা বন্ধ করে দেয়, কারণ অর্গানগুলোর কাজ করতে গেলে অক্সিজেন লাগে, রাইট? এখন হঠাৎ করে যদি ব্লাড প্রেশার কমে যায়, তার মানে কি, ব্লাড প্রেশার কমা কমা মানে বডিতে ঠিকমতো ব্লাড সার্কুলেশন হচ্ছে না, মানে টিস্যুগুলো ঠিকমতো ব্লাড পাচ্ছে না, অর্গানগুলো ব্লাড পাচ্ছে না, মানে ঠিকমতো তারা অক্সিজেন পাচ্ছে না। সো অক্সিজেনের অভাবে তারা কাজ করা বন্ধ করে দেয়। এটা কি শক বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি এই এলপিএস কিভাবে শক করতে পারে।
LPS often induces production of this protein TNF, tumor necrosis factor. Okay, মানে LPS এর কারণে এই ফ্যাক্টরটা প্রডিউস হয়। So what this factor do? TNF, it increases vascular permeability and water exocytosis. TNF হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেলগুলা, এই ব্লাড ভেসেলগুলোর পারমিয়াবিলিটি বাড়ায় দেয়। সো ব্লাড ভেসেল থেকে ওয়াটার বের হয়ে যায় আর কি। ওকে, সো ওয়াটার বের হয়ে যাওয়া মানে কি, যে ব্লাডের যে সেরাম থাকে সেটা হচ্ছে ব্লাড থেকে কি বের হয়ে যায়। ওকে, তো যখনই হচ্ছে আমাদের ব্লাড থেকে সেরাম বের হয়ে যাবে তখনই কিন্তু কি ব্লাড প্রেশার কমে যাবে, রাইট? মানে এই ধরো আমাদের যে রক্তনালীর ভেতর তো নির্দিষ্ট পরিমাণ ব্লাড থাকতে হবে, নয়তো প্রেশারটা ঠিক থাকবে না। এখন যদি এখান থেকে বের হয়ে যায় সেরাম বা ওয়াটারটা, তাহলেই তো ব্লাড প্রেশার কমে যাবে। ওকে, যে এই জন্যই হচ্ছে ব্লাড প্রেশার কমে যায় আর কি। ওকে, এই যে ডেঙ্গুর কথা বলছিলাম না, যে লাস্ট ডেঙ্গু আউটব্রেকে যে অনেক পেশেন্ট মারা গেছিল শকের কারণে। লাস্ট যে ডেঙ্গুটা আউটব্রেক হলো না, অনেক পেশেন্টই কিন্তু মারা গেছে শকের কারণে, অর্গান ফেইলরের কারণে। সো একদম ডিটেলস এখনো জানা নাই, কিন্তু একটু মোটামুটি গেস আইডিয়া করা যে এই লাস্ট যে ডেঙ্গুটা, এই ডেঙ্গুটা যে কাজটা করতো স্যার হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল আছে না, এই ব্লাড ভেসেল গুলাকে হচ্ছে তোমার ড্যামেজ করতো আর কি, রক্তনালীগুলোকে ড্যামেজ করতো। তো রক্তনালীগুলোতে ড্যামেজ করার কারণে প্লাজমা লিকেজ হতো, মানে ব্লাড থেকে প্লাজমাটা বা সিরামটা বের হয়ে যেত আর কি, ব্লাড না। সো বের হয়ে যাওয়ার কারণেই ব্লাড প্রেশার ফল করতো। ওকে, এই জন্য কিন্তু লাস্ট যে তোমার ইয়াটা হলো, কি বলে ওই ডেঙ্গু আউটব্রেকটা যখন হলো, তখন কিন্তু ব্লাড প্রেশারটা হচ্ছে কন্টিনিউয়াসলি মনিটর করা হতো, যে ব্লাড প্রেশার কমতে থাকা মানেই ডেঞ্জার। এবং নট অনলি ফর দ্য লাস্ট ডেঙ্গু, যে কোনো ডিজিজের ক্ষেত্রে ব্লাড প্রেশার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার কমে যাওয়া মানেই ভেজাল। ব্লাড প্রেশার কমলেই অর্গান ফেলার হতে পারে শকের কারণে। আবার এই যে ধরো এখন যে কোভিড-19 আউটব্রেক চলতেছে, পেশেন্টের দুইটা জিনিস কিন্তু খুব রেগুলার চেক করা হয়, ব্লাড প্রেশার এবং একটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া মানে কিন্তু হচ্ছে আমার অর্গান ঠিক মতো অক্সিজেন পাবে না, এবং অর্গান ঠিক মতো অক্সিজেন না পেলেই শক হবে আর কি। ঠিক আছে, তো শকের ফলে অর্গান ফেলিওর হতে পারে। স্যার জি স্যার। স্যার যে করোনার জন্য যে অক্সিমিটার গুলো ইউজ করা হয় ওগুলো কি কাজ করে আসলে? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন করছো। কাজ করা তো উচিত। এখন ভালো কোম্পানির গুলো হয়তো বা কাজ করে আই গেস, তবে আই থিঙ্ক কাজ করে। হ্যাঁ, জি মানে এই কাজ মোটামুটি। এখন ধরো এখন মার্কেটে তো কত জিনিস, আর কোনটা যে ভালো না অরিজিনাল না সেটা বুঝবো কেমনে, বাট যদি জিনিস জেনুইন হয় এটা কাজ করে আর কি। কিন্তু আচ্ছা স্যার। ইনডাইরেক্ট মোটামুটি কাজ করে, খারাপ না আর কি। আর মার্কেটে নকল জিনিস থাকতেই পারে, ওকে, সেটা তো আসলে ওই মেশিনের দোষ আর কি। জি স্যার। সো কেন হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো? শুধু যে তোমার ব্লাড প্রেশার কমে গেলেই হচ্ছে তোমার মানে অর্গান ফেলার হতে পারে, ব্যাপারটা এরকম না। ধরো ব্লাড প্রেশার মোটামুটি আছে, তারপরেও কিন্তু মানে অর্গান ফেল হয় যদি অর্গান ঠিক মতো অক্সিজেন না পায় আর কি। এখন অক্সিজেন না পায়, এখন ব্লাড প্রেশার কমে গেল অর্গান ঠিক মতো অক্সিজেন পাবে না। আবার ধরো ব্লাড প্রেশার মোটামুটি ভালোই আছে, কিন্তু ব্লাড ক্লট হয়ে গেছে, হ্যাঁ, এরকম ছোট ছোট ক্লট হয়ে গেছে। ছোট ছোট ক্লট হয়ে গেলে তো অক্সিজেন ট্রান্সফার হবে না। ওকে, কোভিড-19 যেটা করে, কোভিড-19 কিন্তু হচ্ছে আমাদের ব্লাড ভেসেলকে ইনফেক্ট করে না। হ্যাঁ, কিন্তু কোভিড-19 এর ক্ষেত্রে যেটা হয় তোমার হচ্ছে ব্লাড ক্লট করতে পারে আর কি কোভিড-19। সো ব্লাড ক্লট যদি করে তখন তো হচ্ছে এই ঠিক মতো অক্সিজেন পাবে না আমাদের অর্গান গুলো। ওকে, এই জন্য অক্সিজেন সেকশন কমতে থাকে আর কি। তো কারো পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকলে সাথে সাথে তার ট্রিটমেন্ট করতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা লাস্ট সহজ জিনিস, হ্যাঁ, আর জাস্ট দুইটা, পোর্টাল অফ এক্সিট আর ট্রান্সমিশন অফ প্যাথোজেন।
আচ্ছা, পোর্টাল অফ এক্সিট কি আমাদের বডির যেই সব জায়গা থেকে এই প্যাথোজেনটা বের হয়ে যায় আর কি। হ্যাঁ, এখন পোর্টাল অফ এক্সিটের কিন্তু ইম্পর্টেন্স আছে, কারণ পোর্টাল অফ এক্সিটের উপর ডিপেন্ড করে এই ডিজিজটা কিভাবে ট্রান্সমিট করবে, মানে আরেকজনকে গিয়ে ইনফেক্ট করবে। ওকে, সো পোর্টাল অফ এক্সিট কি কি আমাদের বডি? রেসপিরেটরি ট্র্যাক্ট, কফিং, স্নিজিং, কি জানি হাঁচি কাশি, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে এক্সিট হয় কি, হাঁচি কাশির মাধ্যমে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, পেট, ফিসেস অ্যান্ড স্যালাইভা, ওকে, স্টুলের মাধ্যমে অথবা স্যালাইভার মাধ্যমে। জেনিটো জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট হচ্ছে কিভাবে এখান থেকে এক্সিট হয়, ইউরিনের মাধ্যমে অথবা ভ্যাজাইনাল সিক্রেশনের মাধ্যমে। ওকে, স্কিন, আচ্ছা স্কিনের মাধ্যমে এক্সিট হয় কি, নর্মাল ইনট্যাক্ট স্কিন দিয়ে এক্সিট হওয়াটা একটু ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, বাট স্কিনে তো সেরকম কাটাছেঁড়া থাকতেই পারে, সেখান থেকে হয়। তারপর হচ্ছে ব্লাড। ওকে, সো ব্লাডের মাধ্যমেও মানে প্যাথোজেন ডেফিনেটলি আমাদের বডি থেকে এক্সিট করতে পারে। ওকে, তো নর্মালি তো আমাদের বডি থেকে তো ধরো আমরা ইউরিনেট করি, হ্যাঁ, আমাদের বডি থেকে ইউরিন বের হয়, স্টুল বের হয়, বা হচ্ছে ধরো সিনিজিং কফিং হয়, কারণ ব্লাড তো আমাদের বডি থেকে বের হইতে থাকে না। ঠিক, তো ব্লাড কিভাবে আমাদের বডি থেকে বের হয়, ধরো বাইটিং, ধরো কোনো পোকামাকড় কামড় দিল আর কি। ওকে, তারপর হচ্ছে ওই ইনজেকশন দেওয়ার সময় নিডল বা সিরিঞ্জ ইউজ করলে। ওকে, ওকে, সো এগুলো হচ্ছে পোর্টাল অফ এক্সিট, যেগুলোর মাধ্যমে হচ্ছে প্যাথোজেন বের হয়ে যেতে পারে আমাদের বডি থেকে। ঠিক আছে, এন্ড দিস পোর্টাল অফ এক্সিটস আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ দ্য ডিজিজ ট্রান্সমিশন ডিপেন্ড অন দিস থিংস। ওকে, নাও হচ্ছে ট্রান্সমিশন। আচ্ছা, পোর্টাল অফ এক্সিট গুলো কিন্তু বোঝার দরকার আছে, নাহলে কিন্তু আমরা বুঝবো না যে কিভাবে আমরা ডিজিজ প্রিভেন্ট করবো। ওকে, ধরো ফর এক্সাম্পল আমরা জানি যে কোভিড-19 হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম দিয়ে এক্সিট করে আর কি, কফিং এবং স্নিজিং। সো আমাদের এই ধরনের প্রিভেন্টিভ মেজার নিতে হবে, যাতে হচ্ছে এখন কফিং এন্ড স্নিজিং তো করবেই যে অসুস্থ, সো তার মাধ্যমে যাতে অন্যজন ইনফেক্টেড না হয়, একজন সুস্থ মানুষ যেন সেই ইনফেক্টেড মানুষের কফ বা স্নিজের কাছাকাছি না আসে। ওকে, তারপরে ধরো এখন ব্লাড, হ্যাঁ, সো ইনফেক্টেড মানুষের ব্লাড আরেকজনকে দেওয়া উচিত না। সে ফর এক্সাম্পল এইচআইভি, আবার সব প্যাথোজেন কিন্তু আবার ব্লাড বর্ন না। ওকে, যেমন ধরো তোমার এইচআইভি হচ্ছে ব্লাডে থাকতে পারে, হ্যাঁ, ইকোলাই ব্লাডে থাকে না নর্মালি। হ্যাঁ, ইকোলাই যখন ইনফেক্ট করে মানুষকে, সে ব্লাডে থাকে না। সো ধরো কারো ডায়রিয়া হয়েছে, তার ব্লাড আরেকজনকে দিলে সে অসুস্থ হবে না। কিন্তু ধরো কারো এইডস আছে, তার ব্লাড আরেকজনকে দিলে চান্স থাকবে এইডস হওয়ার। ওকে, ওকে, আচ্ছা, দেন ফাইনালি ট্রান্সমিশন অফ প্যাথোজেন। ট্রান্সমিশন মানে আমরা যখন ডিজিজ ট্রান্সমিশন বলি, এর মানে হচ্ছে কি হবে, একজন পার্সন থেকে আরেকজন পার্সন ইনফেক্টেড। ওকে, তো এই একজন পার্সন থেকে আরেকজন পার্সনে প্যাথোজেন ট্রান্সমিট হওয়ার কয়েকটা ওয়ে আছে, এর মধ্যে একটা হচ্ছে কন্ট্যাক্ট ট্রান্সমিশন। কন্ট্যাক্ট ট্রান্সমিশন মানে পার্সন টু পার্সন ট্রান্সমিশন হতে পারে থ্রু কন্ট্যাক্ট, ফ্রোমাইটস অর ড্রপলেটস। ওকে, সে ফর এক্সাম্পল ধরো কোভিড-19 পেশেন্ট হাঁচি দিল। ওকে, সে হাঁচির মধ্যে ড্রপলেট থাকে, ড্রপলেটের মধ্যে ভাইরাস থাকে, সেটা আরেকজনের মধ্যে ট্রান্সমিট হতে পারে। ওকে, ভেহিক্যাল ট্রান্সমিশন। ভেহিক্যাল ট্রান্সমিশন হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে যাবে না, হ্যাঁ, এটা হচ্ছে অন্য একটা ভেহিক্যালের মাধ্যমে যাবে, ধরো ওয়াটার বা এয়ার। ওকে, এখন ধরো কারো হচ্ছে ডায়রিয়া আছে, হ্যাঁ, ওকে, ধরো কেউ ভিব্রিও কলেরা দিয়ে ইনফেক্টেড হলো, এখন সে যখন আরেকজনকে টাচ করবে, ওকে, তার মাধ্যমে যে সে যখন আরেকজনকে টাচ করবে তার মাধ্যমে মানে এইভাবে ভিব্রিও কলেরি ট্রান্সমিট হতে পারে না। ওকে, তো ভিব্রিও কলেরি ট্রান্সমিট কিভাবে হতে হবে, যার এই ভিব্রিও কলেরিতে ইনফেক্টেড, তার স্টুল হচ্ছে খাবার বা পানিতে মিশবে, সেই খাবার এবং পানি যদি কোনো সুস্থ মানুষ খায়, তাহলে হচ্ছে হবে আর কি। ঠিক আছে, এগুলোকে ভেহিক্যাল ট্রান্সমিশন বলে। আর এটা হচ্ছে ভেক্টর ট্রান্সমিশন। ভেক্টর ট্রান্সমিশন হয় হচ্ছে থ্রু ভেক্টর। এক্ষেত্রে ভেক্টর হতে পারে কি, ইনসেক্টস, পোকামাকড়, প্যারাসাইট। যেমন ধরো ম্যালেরিয়া, হ্যাঁ, এখন ধরো কারো ম্যালেরিয়া, সো যার ম্যালেরিয়া সে যদি আরেকটা পার্সনকে গিয়ে টাচ করে, বা ম্যালেরিয়া পেশেন্ট যদি হাঁচি দেয়, কাশি দেয়, ওকে, অথবা ধরো ম্যালেরিয়া পেশেন্টের ফিসেস, স্টুলের মাধ্যমে কি আরেকজন ইনফেক্টেড হবে? হবে না। একজনের থেকে আরেকজনের মধ্যে কি হবে, ম্যালেরিয়া যেতে পারে। সো আমরা জানি
যে ম্যালেরিয়া স্প্রেড করে কি মশার মাধ্যমে, থ্রু দ্য মসকিউটো। তো ধরো মশা গিয়ে হচ্ছে একটা ম্যালেরিয়া পেশেন্টকে যখন কামড় দিল, বাইট করলো, করার পরে সেই মশা হচ্ছে আর একটা সুস্থ মানুষকে গিয়ে বাইট করে তার মধ্যে ম্যালেরিয়ার জীবাণুটা সরাতে পারে, স্প্রেড করতে পারে। ওকে, so different pathogens, they are transmitted by different way. They can be transmitted by contact transmission or vehicle transmission or vector transmission. Okay, that's it. চ্যাপ্টার শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। Anyone have any question? স্যার আমাদের অ্যাসাইনমেন্টের লেকচারগুলো কি পরে লিখে পাবো? অ্যাসাইনমেন্ট গুলো তো তোমরা করতে। স্যার মানে প্রোটোজোয়া ওগুলো তো আমরা পাইনি লেকচারগুলো। ওকে, আচ্ছা লেকচার গুলো আমি দিব। হ্যাঁ, যেটা হচ্ছে কি এগুলো তোমরা জাস্ট হচ্ছে একটু রিডিং পড়ে ফেলো, ঠিক আছে? আমি হচ্ছে দেখি যে আজকে তাহলে আপলোড করে দেব লেকচার গুলো, কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের কিন্তু ইন্টারনেট থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? স্যার জি স্যার। স্যার অ্যাসাইনমেন্টটা মানে আমি ওই যে যেমন মানে নিজের ইচ্ছা মতো করতে পারবো, যেমন টেবিল করতে চাইলে করতে পারবো আমি। এনিথিং ইজ ওকে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে স্যার। ঠিক আছে। আর ওই অ্যালগি প্রোটোজোয়া, আচ্ছা আমি লেকচারগুলো আজকে আপলোড করে দিব। হ্যাঁ, কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু ভাই তোমরা একটু ওই ওখান থেকে কপি পেস্ট করলে হবে না, নেট থেকে খুঁজে দিবা আর কি। ওকে, ওকে স্যার। ওকে স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের একটা কুইজের কোশ্চেন ছিল যে মানে কোন ব্যাকটেরিয়াল গ্রোথ মেথডে ডিরেক্টলি কাউন্ট হয় না, ওটা কি হবে অ্যান্সারটা? এই কোয়েশ্চেনটা আরেকটু দাঁড়াও তো, আমি একটু দেখি। হ্যাঁ, কোয়েশ্চেনটা যে মনে নেই আমার। কারো মনে আছে কোয়েশ্চেনটা কি ছিল? এক সেকেন্ড বল। কোয়েশ্চেন 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 কই গেল? এই কুইজ টু এ না? জি স্যার। কোন কয় নম্বর কোয়েশ্চেনটা মনে আছে? We 3 number, we can measure bacterial growth by different methods. জি স্যার। Okay, such as microscopic, blah blah blah. So among these methods, in which methods we don't directly count the number of cells? হ্যাঁ, কোন মেথডে আমরা সেলের নাম্বার কাউন্ট করি না ডিরেক্টলি? টারবিডি মেট্রিক মেথডে। আমরা তো মাইক্রোস্কোপিক মেথডে কিন্তু সেলের নাম্বারই কাউন্ট করতেছি, কালচারাল মেথডে সেলের নাম্বারই কাউন্ট করতেছি, ইলেকট্রন মেথডের নাম্বারই কাউন্ট করতেছি। কিন্তু টারবিডিমেট্রিক মেথডে হয় কি আমরা মানে আচ্ছা সব মেথডই আমরা আলটিমেটলি নাম্বারই কাউন্ট করি, বাট টারবিডিমেট্রিকতে কিন্তু আমরা ডাইরেক্ট নাম্বার কাউন্ট করি না। আমরা দেখি হচ্ছে সলিউশনটা কতখানি টারবিড আর কি, সেটার উপর বেস করে। বুঝছো নাকি আর একটু এক্সপ্লেন করবো? জি স্যার বুঝছিলাম, এটাই দিয়েছিলাম কিন্তু একটু কনফিউজ ছিলাম, এটার জন্য আস্ক করলাম। ওকে, ইটস ওকে। কারণ বাকি মেথড গুলোতে কিন্তু আমরা সরাসরি সেলই কাউন্ট করতেছি, কিন্তু মাইক্রোস্কোপের নিচে সেল দেখতেছি। কালচার মেথডে আমরা কলোনি কাউন্ট করি, কলোনি আমরা ধরেই নিই যে একটা কলোনি একটা সেল থেকেই আসছে। ইলেকট্রনিক মেথডে হচ্ছে সেলের ভিতর দিয়ে হচ্ছে কি যায়, তোমার হচ্ছে ওই ইলেকট্রিক সিগন্যাল যায় এবং প্রতিটা সেলের হিসাব হয় ওইখানে। ওকে, কিন্তু টারবিডিমেট্রিক ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট, হচ্ছে কতখানি টারবিড সলিউশনটা। ওকে, সেটার উপর ডিপেন্ড করে কাউন্ট করা হয়, এটা একটা ইনডাইরেক্ট ওয়ে। এই জন্য কিন্তু টারবিডিমেট্রিকে যখন ধরো বাকি যে মেথডগুলো আছে, বাকি 3টা মেথডে কিন্তু তোমার কোনো স্ট্যান্ডার্ড লাগবে না, তুমি কাউন্ট করবা, কাউন্ট করে যত হয় হয়। কিন্তু টারবিডিমেট্রিকে স্ট্যান্ডার্ড লাগে আর কি, তোমাকে সবসময় নোন নাম্বার অফ ব্যাকটেরিয়া টারবিড সলিউশনের সাথে কম্পেয়ার করতে হবে আর কি। জি স্যার বুঝেছি। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার।